নেক্সট দিন ভালো কুইজ হওয়ার কথা। আজকে তো ফুল প্রিপারেশন আছে, নেক্সট দিন একটু রিভিশন দিলে আশা করি সমস্যা হবে না। জি স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই তোমরা ভালো করো, এটাই আমি চাই। খারাপ করো এটা তো কোনো ফ্যাকাল্টি চায় না, চাইলে সে ভালো মানুষ না। স্টুডেন্টরা ভালো করবে এটাই আনন্দ। আচ্ছা, আমরা তাহলে হল কোফিশিয়েন্ট পর্যন্ত পড়েছিলাম। আমি স্ক্রিন শেয়ার করে নিই। প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের সিলেবাসটা খুব বড়, বুঝছো, মানে কভার করা ডিফিকাল্ট। স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে শুরু করি। প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল সেকশন সি, আজকে হলো 9 নম্বর লেকচার। তোমাদের তো কোনো ক্লাস মিস হয় নাই না? না স্যার। আচ্ছা, গুড। তো আজকে আমরা দেখতে যাচ্ছি হল ইফেক্ট ওয়াটমিটার। তো হল ইফেক্টটা আবার একটু মনে করাই দিই। যদি আমাদের এরকম একটা ধরো কপারের একটা টুকরা থাকে, এখানে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করি এই ধরনের, আর এদিক থেকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিই বিজেড, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে ডেফিনেটলি ইএক্স, যেহেতু ইলেকট্রিক ব্যাটারি কানেক্ট করছে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। আর আড়াআড়ি যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিই তাহলে উপরের সাইডে আমাদের পজিটিভ চার্জ তৈরি হয়, আর নিচের সাইডে আমাদের নেগেটিভ চার্জ ইনডিউস হয়। মানে ইলেকট্রনগুলো নিচের দিকে একটা প্রেশার ফিল করে নিচে চলে আসে, যেটা কথা আমরা গত ক্লাসে বলছিলাম যে লরেন্স ফোর্সের কারণে ইলেকট্রনগুলো নিচে আসে। আসার ফলে ইলেকট্রনগুলো নিচে তো থাকতে চাবে না, ডেফিনেটলি পজিটিভ চার্জের দিকে চলে যেতে চাবে। তো একটা সময় দেখা যায় লরেন্স ফোর্সের ইকুয়াল ফোর্স যদি ইলেকট্রনগুলো ক্রিয়েট করতে পারে তাহলে নতুন কোনো ইলেকট্রন নিচে আসে না। তো এর ফলে দেখা যাচ্ছে উপরে পজিটিভ চার্জ আর নিচে নেগেটিভ চার্জ। তাহলে এখানে একটা ভোল্টমিটার ধরলে কি পাবো বলো তো? যদি উপরে পজিটিভ চার্জ আর নিচে নেগেটিভ চার্জ থাকে, ভোল্টমিটার ধরলে কি পাবো? স্যার একটা রিডিং পাওয়া যাবে না? হ্যাঁ, একটা রিডিং পাওয়া যাবে, ভোল্টেজের একটা রিডিং পাবো, তাই না? তাহলে এখন এখান থেকে কারেন্ট আসতেছে আই, আর এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম। তো ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট দুইটা যদি আমরা একসাথে ইউজ করি তাহলে আমরা থার্ড অ্যাক্সিসে একটা ভোল্টেজ পাচ্ছি। তাহলে এই কারেন্টের পরিমাণের উপরও ডিপেন্ড করে এই ভোল্টেজ কত হবে, এই ম্যাগনেটিক ফিল্ডের উপরও ডিপেন্ড করে এই ভোল্টেজটা কত হবে, এখানে ভোল্টেজটা। তাহলে ভোল্টেজটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা কারেন্ট, একটা হলো ম্যাগনেটিক ফিল্ড। এখন ধরো আমি কারেন্টকে আমি ফিক্স করে দিলাম। কারেন্টকে যদি আমি বলে দেই 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে কন্টিনিউয়াসলি, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আর এখানে বিজেডটা যদি আমরা ভ্যারি করতে থাকি, বাড়াইতে কমাইতে থাকি, তাহলে কি ভোল্টমিটারের রিডিং বাড়বে কমবে না? বাড়বে কিনা বলো, এটা চেঞ্জ হবে না? স্যার আপনি এখানে I কি 1 অ্যাম্পিয়ার লিখছেন? হ্যাঁ, আই ইকুয়াল টু ধরে নাও 1 অ্যাম্পিয়ার আমি ফিক্স করলাম, কোনো মানে একটা স্পেসিফিক ভ্যালুতে ফিক্স করলাম, 1 হইতে পারে, 2 হইতে পারে, হোয়াট এভার একটা ভ্যালুতে আমরা ফিক্স করে দিলাম কারেন্ট। তাহলে এবার এটা যেহেতু ফিক্স, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে ভোল্টেজ চেঞ্জ হবে না? হবে কি না? আচ্ছা, তো চেঞ্জ হবে। তো চেঞ্জ হলে আমরা যেটা করব যে প্রথমে ধরো 1 ওয়েবার দিলাম, 2 ওয়েবার দিলাম, 3 ওয়েবার দিলাম, দিয়ে এখানে স্কেলিং করে নিলাম। 1 ওয়েবারের জন্য এতটুকু চেঞ্জ হয়, এতটুকু আসে, 2 ওয়েবার জন্য এতটুকু আসে, 3 ওয়েবারের জন্য এতটুকু আসে, 4 ওয়েবারের জন্য এতটুকু আসে, 5 ওয়েবারের জন্য এতটুকু আসে। তাহলে আমরা এটা দিয়ে চাইলে আবার ধরো এখন একটা আননোন একটা ফ্লাক্স দিলাম, তাহলে কতটুকু হয় সেটাই রিডিং দেখে বুঝতে পারবো। তাহলে এটা দিয়ে আমরা চাইলে ফ্লাক্স মেজার করতে পারবো, একটা জিনিস। আর দ্বিতীয় হলো ফ্লাক্সটাকে যদি ফিক্স করে রাখি তাহলে কারেন্ট ফ্লো চেঞ্জ যদি হয় তাহলে ওইটা চেঞ্জ হবে। সেভাবে যদি স্কেলিং করে আমরা এখানে কারেন্টও মেজার করতে পারবো। তো কারেন্ট মেজার করা যাচ্ছে ইভেন ফিল্ডের কারণে যে ভোল্টেজ, ফিল্ডের যে ইন্টেন্সিটি সেটাও মেজার করা যাচ্ছে। দুইটা জিনিস আমরা কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই মেজার করতে পারতেছি। তো সেম কনসেপ্টটা এখন আমি একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করি।
এই কপার একটা ব্লক নিলাম, নিয়ে আমি প্রথমে ম্যাগনেটিক ফিল্ড দিই, দিলাম ম্যাগনেটিক ফিল্ড, এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এরকম একটা কন্ডাক্টর রাখলাম। কয়েলকে যদি এইভাবে পেঁচাই তাহলে কি এর পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না? ইন্ডাক্টরের ক্ষেত্রে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি হয়, তাই না, সলিনয়েড যেটা। তো এই ম্যাগনেটিক ফিল্ড এখানে যেহেতু একটা প্যাচ দিলাম, এখানে একটা টার্ন দিলাম, তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, লোড কারেন্টকে আমরা এভাবে ঘুরে নিয়ে গেলাম, তাহলে লোড কারেন্টের কারণে বেসিক্যালি আমার এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে না? ফ্লাক্সটাকে আমরা বললাম এই ডিরেকশনে তৈরি হচ্ছে ফ্লাক্স, এটাকে আমরা বললাম বিজেড। আমাদের একটা ফ্লাক্স লাগে আর একটা হলো কারেন্ট লাগে। তো কারেন্ট যদি আমরা দেই এই ডিরেকশনে, আমি কারেন্ট ইনজেক্ট করলাম, যে লোডের যে ভোল্টেজ আছে, ভোল্টেজটা আমরা এইভাবে কানেক্ট করলাম, এখানে একটা হাই রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা হাই রেজিস্ট্যান্স দিলে দুইটা জিনিস কিন্তু আমরা সেট করে ফেলছি। একটা হলো এখান থেকে আমাদের কারেন্ট ফ্লো করতেছে, আর এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের পাচ্ছি। দুইটা জিনিস আমি যদি পাই, তাহলে আমাদের থার্ড অ্যাক্সিসে কি তৈরি হবে বলতো? ভোল্টেজ তৈরি হবে, সে লরেন্জ ফোর্সের কারণে। তো দুইটা অ্যাক্সিস কি কি? একটা অ্যাক্সিস হলো এই অ্যাক্সিসে দিলাম ভার্টিক্যাল অ্যাক্সিস, আর একটা হলো এই অ্যাক্সিসে দিলাম, তাহলে আমাদের ভোল্টেজ তৈরি হবে কি থার্ড অ্যাক্সিসে, এদিকে হল ভোল্টেজ তৈরি হবে। তো হল ভোল্টেজের জিনিসটা আমরা আঁকি। এই আমাদের হল ভোল্টেজ বিএইচ, এই অ্যাক্সিসে হল ভোল্টেজ তৈরি হবে। উইথ ইনক্রিমেন্ট অফ ভিএল অ্যান্ড আইএল। ভিএল যদি বাড়ে, এই যে লোডের যে ভোল্টেজটা সেটা যদি বাড়ে, এবং লোডের কারেন্টটাও যদি বাড়ে, দুই ক্ষেত্রেই আমাদের দেখা যাচ্ছে এই হল ভোল্টেজে একটা চেঞ্জ আসবে। রিডিং কি ক্লিয়ার? লোড ভোল্টেজ বা লোড কারেন্ট দুইটাই, এটা বাড়লেই আমরা ওইটার এফেক্ট ভোল্টমিটারে পাবো। ভোল্টমিটারে যদি একবার ক্যালিব্রেশন করে নিই, 1 ওয়াটের একটা লোড লাগাবো, 2 ওয়াট লাগাবো, 3 ওয়াট লাগাবো, 4 ওয়াট লাগাবো, লাগায় আমরা ওই ভিএসটাকে ক্যালিব্রেশন করে নিব প্রথমে। এরপরে দেখা যাচ্ছে আমরা আননোন একটা লোড যদি আমরা কানেক্ট করি, সেটা ওয়াটেজ সে সরাসরি বলতে পারবে। তো এই যে এখানে যে কানেক্টিভিটিটা, এটা কই থেকে নিব? এই আমার যদি লোড থাকে, এই কানেক্টিভিটিটা নিব এইখান থেকে। এই যে এটা যদি 1 আর 2 বলি, তাহলে এটা 1, এটা 2, এটা আমাদের লোডের এই পয়েন্ট থেকে নিব, ঠিক আছে? আর এই কানেক্টিভিটিটা কই থেকে নিব? লোড কারেন্ট, সেটা নিব খুব সিম্পল। এটা একটা নিব 1 থেকে, এটা আমাদের 1, আরেকটা নিব এই 3, মানে সিরিজে, এটা আমাদের 3 পয়েন্ট, ঠিক আছে? মানে আমরা লোডটাকে এটার সাথে সিরিজে কানেক্ট করব। লোডটাকে সিরিজে কানেক্ট করলে আমাদের, সরি 1-3 তে কানেক্ট করলে হবে না আমার। স্যার হ্যাঁ, নাম্বারিং একটু আরেকবার বুঝাবেন। আচ্ছা, সিম্পল জিনিস। এই যে আমাদের লোডের সাথে আমরা এই কয়েলটাকে এইভাবে কানেক্ট করে দিব, ঠিক আছে? এর মাঝখানে আমাদের হল ডিভাইসটা, তাহলে আমাদের লোডটা সিরিজে থাকলো এর সাথে। এটা হলো আমাদের আইএল কারেন্ট, এই তো লোডের এখানে সাপ্লাই,
ঠিক আছে, এবার কি লোড বুঝতে পারছো? লোডের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যে ওয়াটমিটারে এই কয়েলটা হয়ে চলে আসতেছে। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার লোডের ভোল্টেজটা কি করব, এখান থেকে একটা কেবল নিব, নিয়ে এখানে কানেক্ট করব, আর নিচের থেকে একটা কেবল নিয়ে এসে এখানে কানেক্ট করব, আর তার মাঝখানে আমি একটা হাই রেজিস্ট্যান্স দিয়ে রাখবো। এটা হলো আমার হাই রেজিস্ট্যান্স, দিয়ে এই কানেক্ট করে রাখবো। তাহলে লোডের ভোল্টেজটা এই জায়গায় আসতেছে, এবং তার ফলে এখানে একটা ছোট্ট কারেন্ট ফ্লো করবে। হাই রেজিস্ট্যান্স দিলাম যাতে বেশি পরিমাণ কারেন্ট না ফ্লো করে, অল্প পরিমাণ, কারণ এটা তো শর্ট সার্কিট করা আছে সরাসরি, তো কোনো ইয়া নেই, এই জন্য হাই রেজিস্ট্যান্স দিয়ে রাখছি। ক্লিয়ার লোড কানেকশন? ইয়েস স্যার। এরপরে আমার এই সারফেস আর ওই সারফেসে একটা হল ভোল্টেজ পাবো, এদিক থেকে এদিকে আর ওই পাশ থেকে এদিকে আমাদের একটা হল ভোল্টেজ পাবো। এই হল ভোল্টেজটা দিয়ে আমরা মেজার করতে পারবো ওয়াটেজ রিডিং, ওয়াট রিডিং পাবো। আচ্ছা, উইথ দিস আমাদের চ্যাপ্টার 2 ডান। এন্ড অফ চ্যাপ্টার 2। আমরা এখন চ্যাপ্টার 3 শুরু করব, আমাদের লাস্ট চ্যাপ্টার। এটা একটু ছোট, চ্যাপ্টার 3। আচ্ছা, লাইট এই জিনিসটা কি বলো তো? এটা কি পার্টিকেল নাকি ওয়েভ? ওয়েভ স্যার। Wave, sir. ভুল, লাইট পার্টিকেলও না, লাইট ওয়েভও না, এটা ডুয়েল নেচার। কখনো কখনো লাইট পার্টিকেলের মতো বিহেভ করে, কখনো কখনো লাইট ওয়েভের মতো বিহেভ করে। তাহলে এটাকে কি কি নামে ডাকবে? এটাকে পার্টিকেল বলবা না ওয়েভ বলবা? তাহলে এটা কি বেসিক্যালি? একটা জিনিস যদি দুই রকমের বিহেভ করে, তাহলে সেটাকে তুমি কি বলবা? কোনো আইডিয়া? স্যার আরেকবার স্যার একটু স্যার। মানে লাইট কি পার্টিকেল নাকি ওয়েভ, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। সো কেউ কেউ বললা লাইট ওয়েভ, কেউ কেউ বললা। তো লাইট আসলে বেসিক্যালি কখনো কখনো ওয়েভের মতো বিহেভ করে, কখনো কখনো পার্টিকেলের মতো বিহেভ করে, ঠিক আছে? তো লাইট যদি পার্টিকেল হিসাবে চিন্তা করি অথবা ওয়েভ হিসাবে চিন্তা করি, তাহলে কোনটা ট্রু? হুইচ ওয়ান ইজ ট্রু? এটা কি পার্টিকেল নাকি এটা ওয়েভ? পার্টিকেল বললে তখন স্যার দুইটাই হয়, তাহলে তো স্যার মানে ডুয়াল সামথিং। ডুয়েল সামথিং, তাহলে এটা কি বলবো? তাহলে এটাকে ডুয়েল মানে কি একটা জিনিসকে দুই রকম হইতে পারে? ফোটনস বলা যাবে। স্যার হ্যাঁ, সময় ফোটন। সাপেক্ষে স্যার এক একটার মতো কাজ করে স্যার। যদি কখনো পার্টিকেলের মতো কাজ করতে হয় তখন মনে হয় স্যার এই নেচারটা প্রকাশ করে। একজন একটা ভালো কথা বললা যে সময় সময় সে তার রূপ চেঞ্জ করে, এটা একটা হইতে পারে। সময় সময় সে রূপ চেঞ্জ করে, তাহলে সে কি, তার কি ইন্টেলিজেন্স আছে যে বুঝলো যে এখন পার্টিকেলের মতো বিহেভ করি, আবার এখন ওয়েভের মতো বিহেভ করি? তাহলে তার ইন্টেলিজেন্স থাকা লাগবে। পার্টিকেল বা ওয়েভ যেটারই, এটা কি কোনো ইন্টেলিজেন্স আছে? এ তো কোনো ব্রেইন নেই, তাই না? সে তো এত কিছু জানে না। সূর্য স্যার থেকে তাহলে আলো। কি স্যার দুইটা ধর্মই সার্টেনিটি আছে আছে স্যার, স্যার? এই জায়গায় যেটা লাগে স্যার এটা কাজ হয় স্যার। হুম, তাও না, স্যার তাহলে কি সার্টেনিটি আছে? তাও না। এটা দুইটার কিছুই না, লাইট। এখন এই যে লাইট বলতেছে এরকম ওয়েভ, তুমি কি দেখছো কখনো এরকম লাইট এরকম এরকম জিগজ্যাগ করে যায়? না স্যার। নো স্যার। এরকম কি দেখা যায় কোনো মাইক্রোস্কোপ কিছু দিয়ে কি দেখতে পারছি? না, কিছু দিয়ে দেখতে পারিনি। তাহলে আমরা কি করছি? আমরা বললাম কিছু প্যারামিটার বের করছি, ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম, তারপর হলো ওয়েভ লেন্থ, ঠিক আছে?
এই ধরনের কিছু প্যারামিটার আমরা বের করছি, যে প্যারামিটার দিয়ে আমরা ডিফাইন করছি যে লাইটটা যদি এরকম সাইনোসয়েডাল ওয়েভের মতো হয় তাহলে আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স প্রিডিক্ট করতে পারি। আমি বললাম যে এখন লাইট এখানে আছে, এখান থেকে 1 আলোকবর্ষ পরে যেতে 1 ইয়ার টাইম লাগবে, কারণ লাইটের আমরা ভ্যালোসিটি বের করছি। ঠিক আছে, ভ্যালোসিটি বের করে আমরা এটাকে মডেল করছি এবং দেখি সাইনোসয়েডাল ওয়েভের মতো ক্যালকুলেট করে ভ্যালোসিটি বের করলে ইট কমপ্লাইজ, ইট ম্যাচেস উইথ আওয়ার এক্সপেকটেশন। আমরা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছি ক্যালকুলেশনের সাথে এটা ম্যাচ করে। ঠিক আছে, তো এইটা একটা ফেনোমেনা। আরেকটা জিনিস আমি বললাম যে এই যে পার্টিকেল, লাইট একটা পার্টিকেল যদি আমি বলি, তো লাইট পার্টিকেল হিসাবে চিন্তা করলে কিছু কিছু ফেনোমেনা লাইট পার্টিকেল হিসাবে ধরলে মিলে যায়। ম্যাথমেটিক্যাল মডেল যদি পার্টিকেল ধরে ক্যালকুলেট করি তাহলে মিলে, তখন ওয়েভ চিন্তা করলে মিলে না। আর কখনো কখনো ওয়েভের মতো যদি ক্যালকুলেট করি তাহলে ওয়েভের মতো ক্যালকুলেট করলে আমাদের মিলে যায়। তো আলটিমেট উদ্দেশ্য কি আমার আলটিমেট উদ্দেশ্য হলো একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করা, যেটা যেটা দিয়ে আমি ক্যালকুলেশন করলে লাইটের ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারবো। যেমন ইলেকট্রনেরও ডুয়েল নেচার আছে। আমরা হঠাৎ বের করতেছি স্যার। ইলেকট্রন বললে তোমার কি মনে হয়, এরকম না, এরকম একটা পার্টিকেল মনে হয় না? ইলেকট্রন জি বললে স্যার। ইলেকট্রন কি পার্টিকেল না? দ্যাট ইজ অলসো নট ট্রু। ইলেকট্রন ক্যান বি পার্টিকেল, ইলেকট্রন ক্যান বি ওয়েভ। হ্যাঁ, ইলেকট্রন ওয়েভও হতে পারে, ইলেকট্রন পার্টিকেলও হতে পারে। তাহলে একটা জিনিস কি দুই রকম হইতে পারে? না, একটা জিনিস দুই রকম হইতে পারে না। আমরা তাহলে যেটা স্যার যেটা হবে, কখনো কখনো আমরা পার্টিকেল ধরে ক্যালকুলেট করলে আমাদের ক্যালকুলেশন মিলে যাচ্ছে, কখনো কখনো ওয়েভ ধরে ক্যালকুলেশন করলে আমাদের ক্যালকুলেশন মিলে যাচ্ছে। যখন যেই মডেল ইউজ করলে আমাদের ক্যালকুলেশন মিলতেছে, আমরা ওই মডেল ধরে নিয়ে কাজ করতেছি। এই জন্যই আমরা এটাকে বলতেছি ডুয়েল নেচার। ঠিক আছে, মানে নেচার মানে স্ট্রিং থিওরি পড়ব। ডুয়েল নেচার বলতে বোঝাচ্ছি যে ধরো আমি কখনো রেগে আছি, এটা আমার একটা নেচার। আমি কখনো খুব ঠান্ডা মেজাজে আছি, এটা আমার আরেকটা নেচার। তাহলে কখন রেগে যাব, কখন ঠান্ডা হয়ে যাব, বা এটা এটা একই মানুষেরই দুইটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স, দুইটা বিহেভিয়ার। তার মানে আমি কিন্তু মানুষ কিন্তু মানুষই আছি। ঠিক আছে, কিন্তু দুই রকমের ডিফারেন্ট বিহেভিয়ার দেখা যাচ্ছে, কখনো রাগী, কখনো হয়তো ঠান্ডা। তো কখনো রাগী মডেল হিসাব করে তুমি প্রিডিক্ট করলা যে স্যার আজকে কি করতে পারে, আবার তুমি ঠান্ডা ক্যারেক্টারিস্টিক চিন্তা করলা স্যার আজকে কি করতে পারে। তো দুই মুডেই কিন্তু অ্যানালাইসিস পসিবল। তো তুমি যখন দেখলে আজকের যে বিহেভিয়ার সেটা তোমার এই ঠান্ডা মডেলের সাথে মিলে যাচ্ছে, তাহলে আজকে স্যারের বিহেভিয়ার এরকম। আর আরেকদিন দেখলে যে রেগে গেছে, রেগে যাওয়ার মডেল এটার সাথে মিলতেছে, তাহলে আজকে আমার রেগে যাওয়া মডেল ইউজ করব। তাহলে একই মানুষেরই দুইটা মডেল দিয়ে ডিফারেন্ট ভাবে আমরা প্রিডিক্ট করলাম। তো আলটিমেটলি আউটপুট ম্যাটার্স, তাই না? আমি প্রিডিক্ট করতে পারলাম যে হোয়াট মে হ্যাপেন টুডে। সো দ্যাটস হাউ এই ফোটন যদি বলো যে এটাকে পার্টিকেল নাকি হলো ওয়েভ, তো আমি বলবো পার্টিকেল ওয়েভ এগুলো হলো মডেলিং। এটা পার্টিকেলও না, এটা ওয়েভও না, এটা কি আমরা উই নেভার নো, এটা জানার অপশন নেই। আমরা পার্টিকেল হিসাবে কখনো কখনো চিন্তা করলে এটার ক্যারেক্টারিস্টিক্স মিলতেছে, কখনো কখনো ওয়েভের মতো চিন্তা করলে ক্যারেক্টারিস্টিক্স মিলতেছে। তো ব্যাপারটা কোনোভাবে এভাবে চিন্তা করা যাবে না এটা একটা দানাদার কোনো একটা বস্তু, লাইট দানার মতো আসতেছে, আমার গায়ে দানা পড়তেছে। ঠিক আছে, এইভাবেও চিন্তা করা যাবে না। আবার এটাও চিন্তা করা যাবে না যে এটা এরকম একটা ওয়েভের মতো জিনিস যেটা আসতেছে, কখনোই পার্টিকেলের মতো জিনিস হবে না। তো আমরা পার্টিকেলের মতো বিহেভিয়ার একবার অ্যানালাইসিস করতেছি, ওয়েভের মতো বিহেভিয়ার একবার অ্যানালাইসিস করতেছি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? জি স্যার। জি স্যার। সো ইটস জাস্ট এ ম্যাথমেটিক্যাল মডেল। তাহলে আমরা শুরু করি। ইফ উই কনসিডার লাইট অ্যাজ ওয়েভ, ওয়েভ হিসেবে যদি আমরা চিন্তা করি, কনসিডার করি, দেন কি কি ব্যাখ্যা করা যায়? ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, রিফ্লেকশন and refraction, এই কয়টা বিহেভিয়ার ক্যান বি এক্সপ্লেইন। ঠিক আছে, পার্টিকুলার বদলে যদি ওয়েভ হিসাবে চিন্তা করি তাহলে এই জিনিসগুলা আমরা খুব নাইসলি এক্সপ্লেইন করতে পারি। তো এই জন্য বেসিক্যালি যেহেতু এই জিনিসগুলো নাইসলি এক্সপ্লেইন করা যায়, এই জন্য কখনো কখনো আমরা লাইটকে অ্যাজ এ ওয়েভ চিন্তা করব। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছিল না ফিজিক্সে? জি স্যার। হ্যাঁ, ওইখানে গেলেই দেখবা যে
ডাবল স্লিট স্যার এক্সপেরিমেন্টের লেখাটা আরেকবার বের করা যাবে? হ্যাঁ সরি স্যার লেখাটা স্যার আরেকবার বের করা যাবে? স্যার ওই অবশ্যই যাবে। If we consider light as wave, interference, diffraction, reflection, and refraction can be explained. আচ্ছা এই গেল। এরপরে আমি আসতেছি যে তাহলে লাইভের যে কোনো একটা ইকুয়েশনে ইলেকট্রোম্যাগনেটিক যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যদি ইকুয়েশন লিখতে চাই, খুব ইজি একটা ইকুয়েশন আছে। তার আগে আমরা যাই যে আমরা যদি ওয়েভ হিসাবে চিন্তা করি, যেহেতু পার্টিকেল হিসাবে তোমরা আগেও চিন্তা করছো, সো ওয়েভ নেচারটা আমরা একটু দেখতে যাচ্ছি এখানে। ওয়েভের কয়টা পোর্শন থাকে বলো তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের? দুইটা, একটা ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের। তাহলে এটা আমরা একটা সাইড আঁকতেছি, একটার সাথে একটা রাইট অ্যাঙ্গেলে থাকে। তাহলে প্রথমে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, এক্স্যাক্টলি রাইট ইউ আর। তাহলে আমরা প্রথমে ভার্টিক্যালটা আঁকি। আচ্ছা এটাকে আমি বললাম ইলেকট্রিক ফিল্ড ইউআই। আর তাহলে আমাদের একই সাথে একটা ইয়াও থাকবে, ভার্টিক্যাল ফিল্ডও থাকবে। স্যার সবুজ কালার চিহ্নিত করা স্যার ওয়েবটার নাম কি স্যার? সবুজটা হলো ম্যাগনেটিক ফিল্ড আর ব্ল্যাকটা হলো ইলেকট্রিক ফিল্ড। সবুজটা এই ডিরেকশনে অসিলেট করতেছে, ঠিক আছে, আর ব্ল্যাকটা স্যার ভার্টিক্যালি এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে এইটা দেখো, দেখলে বুঝতে পারবা। ব্ল্যাকটা উপর নিচে অসিলেট করতেছে আর গ্রিনটা সাইড ওয়াইজ অসিলেট করতেছে। এইদিকে গ্রিনটা এইদিকে অসিলেট করতেছে, এইভাবে অসিলেট করতেছে, আর ব্ল্যাকটা এই বরাবর অসিলেট করতেছে টপ টু বটম। ব্ল্যাকটা নর্মালি আমরা যেভাবে সাইন ওয়েভ আঁকি সেটাই, এই বরাবর অসিলেট করতেছে। আর গ্রিনটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, গ্রিনটা একটু ডিফারেন্ট ভাবে এভাবে অসিলেট করতেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বিজেড দিয়ে রিপ্রেজেন্ট করি নর্মালি, বিজেড। আর এদিকে কি ট্রাভেলিং ডিস্টেন্স এক্স অথবা টাইম, যেটাই বলো। তাহলে ফিগারটা কি রিপ্রেজেন্ট করতেছে? লাইট অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লেখা হয়েছে? আচ্ছা তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা ডিফাইন করি। ইলেকট্রিক field can be described as, কিভাবে ডেসক্রাইব করতে পারি? E xy is equal to E naught sin of kx minus omega t। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো তোমরা ফিল্ডস এন্ড ওয়েভস এ পড়ছো, সেম জিনিস। তাহলে ওয়ার কেটা কি? ওয়েভ ভেক্টর, কে ইজ ওয়েভ নাম্বার,
ওয়েভ নাম্বারটা কিভাবে বের করা যায়? k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। এই ইকুয়েশনে যে কেটা আছে, আর ওমেগাটা কি? ওমেগা অলওয়েজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ। নিউটা কি? নিউ হলো 2 পাই এফ। এফ এর বদলে অপটিক্যালের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি না সিম্বলটা একটু ডিফারেন্ট ভাবে ইউজ করি, সেটাকে নিউ বলি। স্যার k ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টাই নাকি স্যার এটা? না, ল্যামডা। ল্যামডা কাই তো হইলো এরকম। আচ্ছা, 2 পাই নিউ এটা লিখতে পারি, অথবা আরেকটা জিনিস লিখতে পারি, c ইকুয়াল টু ওমেগা বাই k ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। এটা লাইটের ভেলোসিটি, এভাবে করে লেখা যেতে পারে। আচ্ছা, এটুকু যদি হয়ে থাকে, এটা জেনারেল ইকুয়েশন লিখছে, এখানে তো কমপ্লিকেশন কিছু নেই। নতুন একটা ল লিখি, ব্র্যাগস ল। এই ধরো একটা ম্যাটেরিয়াল আছে এখানে, তো ম্যাটেরিয়ালের এখানে অ্যাটম আছে, এর নিচের লেভেলে অ্যাটম আছে। তো এই যে দুইটা লেভেলের অ্যাটম, এই দুইটা লেভেলের অ্যাটমের মাঝখানে যে ডিফারেন্স, যে লেটিস প্যারামিটার আমরা বলতেছিলাম, যে এই কিউবিক স্ট্রাকচার, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এই দুইটা মাঝখানে যে ডিস্টেন্স সেন্টারের মধ্যে, এটাকে আমরা লেটিস প্যারামিটার এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এবিসি মাপবো কিভাবে? এবিসি মাপা কি স্কেল দিয়ে মাপা যাবে? না স্যার। এটা তো খুব টাইনি একটা ডিস্টেন্স, তো মাপার জন্য ডেফিনেটলি সফিস্টিকেটেড টেকনোলজি লাগবে। সো লাইট খুব ফাস্টার একটা ওয়েভ, যেটা বেসিক্যালি অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে তার, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। লাইটের ক্যারেক্টারিস্টিক্স ইউজ করে যদি আমরা এটা বের করতে পারি, দ্যাট উড বি এ গ্রেট হেল্প। তাহলে এই যে সায়েন্টিস্ট ব্র্যাগ একটা ওয়ে আমাদের বের করে দিছে, ভেরি ইজি ওয়ে, সিম্পল, ভেরি সিম্পল, এবং এত কমপ্লেক্স একটা প্রবলেমের কত সুন্দর একটা সলিউশন দিছে। তাহলে আমাদের এই যে অ্যাটমিক লেয়ারটা যদি আমরা ধরি, এই যে এই বরাবর লেয়ার যদি ধরি, তাহলে প্রথম লেয়ারটা এটা, সেকেন্ড লেয়ারটা ধরো এরকম, এটা আরেকটা লেয়ার, এটা ধরো থার্ড লেয়ার, থার্ড লেয়ারটা এর নিচে ধরো, এই যে লেয়ার 1 2 3 এইভাবে। তাহলে 1 নাম্বার লেয়ার উপর থেকে 1 নাম্বার অ্যাটম এদিক থেকে আসতেছি, কিন্তু আমি এইভাবে চিন্তা করতেছি, এইটা একটা লেয়ার, এটা সেকেন্ডারি লেয়ার, এটা টার্সিয়ারি লেয়ার, এরকম অনেকগুলা লেয়ার মিলে আমার এই ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে। তো এখন এখানে যদি আমি লাইট ফেলি লাইট ফেললে কি হবে? লাইট এটার সাথে বাড়ি খেয়ে কি রিফ্লেকশন হবে না? অ্যাটমের সাথে বাড়ি খেয়ে তো লাইট রিফ্লেক্টেড হয়ে বের হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে একটা লাইট আসতেছে, এসে এটা হয়তো সেকেন্ডারি লেভেলে রিফ্লেকশন হয়ে বের হয়ে চলে গেল। আরেকটা লাইট আসতেছে, এটা প্রাইমারি লেয়ারে রিফ্লেক্টেড হয়ে বের হয়ে চলে গেল। তো দুইটা লাইট আসতেছে, একটা হলো লাইটকে 1 নামে দিলাম, আরেকটাকে বললাম লাইট রে 2, দুইটা। তাহলে 1 এখান থেকে রিফ্লেক্ট হয়ে 1 বের হয়ে চলে গেল, আর এটা রিফ্লেক্টেড হয়ে 2 বের হয়ে চলে গেল। এখন দেখো এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, ডিফারেন্ট কালি দিয়ে করি, এখান থেকে একটা লম্ব টানলাম, অথবা এখান থেকে একটা লম্ব টানলাম, আর এখানে যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি ধরে নিলাম যে এটা হইলো আমার ডি। আর এখানের অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি, এখানের অ্যাঙ্গেলটাকে তাহলে আমি থিটা বলবো। একটু বেশি ক্লামজি হয়ে যাচ্ছে না? স্যার আমরা কি বের করতে চাই স্যার? প্রবলেম স্টেটমেন্টটা কি স্যার আরেকবার একটু বলবেন? ওই যে কিউব দিয়ে যে জিনিসটা বুঝাইলেন। এটা একদম সিম্পল। এই যে
এই এই বরাবর কি অনেকগুলো লেয়ার আছে না, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এরকম কি অ্যাটম লাইন ধরে আছে না? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এই একটা লেয়ার, এই লেয়ারটাকে আমি বললাম, এই লেয়ারটাকে আমি ধরলাম, এই লেয়ারটাকে আমি ধরলাম। এই প্রথম লেয়ারটা হইলো আমার ধরো 1 নাম্বার লেয়ার, এটাকে বললাম 2 নাম্বার লেয়ার, এটাকে বললাম 3 নাম্বার লেয়ার, 1 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ার, এই আমার 3 নাম্বার লেয়ার, এরকম লেয়ার। তাহলে লাইট যদি এদিক থেকে আসে, এসে এখানে কি বাড়ি খেয়ে চলে যাবে না? আবার লাইট, আরেকটা লাইট আসলে এটা সেকেন্ড লেয়ারে যদি ঢুকতে পারে, সেকেন্ড লেয়ার থেকে বেরোয় চলে যাবে না এরকম ধাক্কা খেয়ে? বুঝতে পারছো এবার? জি স্যার। জি স্যার। এই জিনিসটা এখানে দেখাচ্ছি যে প্রথম লেয়ারে এসে বাড়ি খেয়ে চলে গেল, সেকেন্ড লেয়ারে এসে বাড়ি খেয়ে চলে গেল। তাহলে এখানে যদি থিটা হয়, এখানে অ্যাঙ্গেলটা কি থিটা হবে, ঠিক আছে কিনা? এটুকু ঠিক আছে? আচ্ছা, এখানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটাকে আমি বললাম থিটা। সো এখানের অ্যাঙ্গেলটা ত্রিকোণমিতি করলে থিটাই আসে। যাই হোক, ওটার মধ্যে আমরা আর গেলাম না। সো এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা হলে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা থিটাই থাকে। এটা যদি থিটা হয়, এটা যদি ডি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা হলো ডি, যেহেতু অ্যাঙ্গেলের সাথে ডি কস থিটা। আর এইটুকু কি, এখান থেকে এতটুকু স্যার ডি সাইন থিটা। সাইন থিটা স্যার। ডি সাইন থিটা, এখান থেকে এতটুকু ডি সাইন থিটা। আবার এইখান থেকে এতটুকু তাহলে কি একই ডি সাইন থিটা, যেহেতু অ্যাঙ্গেলের সাথেটা এটা কি অ্যাঙ্গেলের সাথে, তাহলে এটা ডি কস থিটা, তাহলে এটা কি হবে ডি সাইন থিটা। ঠিক আছে? জি স্যার। এটুকু বুঝলে আর বাকিটুকু ঝামেলা নেই। এটুকু কেউ বুঝো নাই এমন আছো? তাহলে এখন দেখো, ওয়েব 1 আর ওয়েব 2 এই দুটার মধ্যে এই যে এই পর্যন্ত কি দুইজন সেম ডিসটেন্স ট্রাভেল করছে না? এই পর্যন্ত যদি এই লাইন পর্যন্ত চিন্তা করি, তাহলে এ যতটুকু ডিসটেন্স কভার করছে ও একই একই পরিমাণ ডিসটেন্স কভার করছে। আবার যদি এই পয়েন্ট থেকে চিন্তা করি, তাহলে এ যত 1 নাম্বার যতটুকু ডিসটেন্স কভার করছে, এই পয়েন্ট থেকে 2 নাম্বারও একই পরিমাণ ডিসটেন্স কভার করছে। তাহলে 2 নাম্বার বেসিক্যালি কতটুকু এক্সট্রা ডিসটেন্স কভার করছে? 2d sin থিটা। সে তো এতটুকুই এক্সট্রা গেছে, সে এইখান থেকে চলে গেছে, আর সে এইখান থেকে এক্সট্রা এতটুকু যে তারপরে গেছে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি হবে লেন্থের, যদি ট্রাভেলিং ডিসটেন্স হিসাব করে? 2d sin থিটা। তাহলে ওয়েভ 2 ট্রাভেলস 2d sin theta distance extra. Extra for constructive interference. আচ্ছা, হোয়াট ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলি। যেমন ধরো এই যাচ্ছে, এই আরেকজন যাচ্ছে, সেম ডিস্টেন্স কভার করতেছে, তাহলে কি তারা সবসময় কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আছে না? দুজন সেম ফেজ আছে, সেম ফেজে মেনটেন করে যাচ্ছে। জি স্যার। তারপরে এরপরে এ চলে গেছে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার কি করছে, এইখানে কিছুটা এক্সট্রা ডিস্টেন্স ঘুরে আসছে, এখানে এক্সট্রা ডিস্টেন্স ঘুরে সে আবার এখানে আসছে। এটা হলো 2d sin থিটা ধরে নাও। এক্সট্রা যে এইখান থেকে এসে যদি সে আবার একই ফেজে যায়, মিলে যায়, তাহলে এখানে কি হইতে হবে বলতো তার? এই যে মাঝখান দিয়ে ঘুরে আসলো, সে তো একটু এক্সট্রা ডিস্টেন্স ঘুরে আসলো, ঘুরে আসলে সেটা ডেফিনেটলি 1 সাইকেল হইতে হবে না? 1 সাইকেলের নিচে হলে কি হবে, মিলবে কখনো এসে এখানে? না স্যার। 1 সাইকেল না হলে তো মিলবে না, কারণ এখানে একটা সাইকেল কমপ্লিট হয়েছে, এখানে আবার একটা সাইকেল শুরু হয়েছে, তো তার মাঝখানে তাকে 1 সাইকেল কমপ্লিট করতেই হবে, আদারওয়াইজ তার পক্ষে মিলা সম্ভব না। এটা কি কোনোদিন মিলবে 1 সাইকেল না হলে? মিলবে না যদি স্যার। দুই সাইকেল হয়, তাহলে মিলবে, তাই না? 2 সাইকেল হলে মিলবে না? জি যদি স্যার। এক্সট্রা ডিস্টেন্সটুকু 2 সাইকেল হয়, 3 সাইকেল হয়, 4 সাইকেল হয়, 5 সাইকেল হয়, যত মানে 6 সাইকেল হয়, তাও মিলবে। কিন্তু এইটা একটা ফুল সাইকেল হইতে হবে, নাহলে মিলবে না এই ডিস্টেন্সটা। তাহলে এরা দুজন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কখনো আসতে হবে না। তার মানে যদি এই ডিস্টেন্সটা 1 সাইকেল, 2 সাইকেল, 3 সাইকেল, 4 সাইকেল না হয়, তাইলে দেখা যাবে কি ঘুরে আসার পরে এ ধরো এরকম হয়ে গেছে, মিলে নেই, অন্য কিছু হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কোনোভাবে হবে না।
ফেজার ম্যাচ হবে না তাদের। তাইলে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য এটা এখানে একটু লেখে না এক্সট্রা ডিস্টেন্স। আমি কিন্তু এখানে একটু মেটাফরিক্যালি দেখাইছি, ঠিক আছে, এরকম এই ফানেলের মতো কিছু না। বেসিক্যালি সে যে এই যে এক্সট্রা ডিস্টেন্সটুকু কাভার করছে সেটাকে আমি এখানে একটু ঘুরাই দেখাইছি আর কি। সে তো অন্য দিক দিয়ে ঘুরে আবার এসে এর সাথে ম্যাচ করতেছে, সো ওইভাবে দেখাইছে। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার জন্য আমরা বুঝতে পারলাম 2d sin theta মাস্ট বি ইকুয়াল টু ল্যামডা অথবা এর মাল্টিপল। 1 ল্যামডা হইলে হবে, 2 ল্যামডা হইলে হবে, 3 ল্যামডা হইলে হবে, এই ধরনের। তাহলে n ল্যামডা বললাম, মাস্ট বি ইকুয়াল টু n ল্যামডা, ওয়ার n ইজ অ্যান ইন্টিজার নাম্বার। তাহলে ভেরি সিম্পল। সো 2d sin theta is equal to n lambda. Where n equal to 1, 2, 3, blah blah blah. এটাকে আমরা বলতেছি ব্র্যাগস ল। লাভ কি বলতো? লাভ এখান কি থেকে বলো? আমরা ডিসটেন্সটা বের করতে পারবো খুব ইজিলি। দুইটা দেখো দুইটা থিটা, easy। দেখো থিটাটা কি? আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাই না? বাইরে থেকে লাইট কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতেছি, এটা আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি মেজার করা যাবে না? আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট ফেলতেছি ম্যাটেরিয়ালের উপরে, এটা ভেরি ইজি টু মেজার। এটা একটা জিনিস। আর কি লাগতেছে আমাদের সূত্রটার জন্য? তাহলে থিটা আমরা পেয়ে গেলাম, ডি আমরা জানি না, থিটা মেজার করা যাচ্ছে ইজিলি। আর ল্যামডা, লাইটের ওয়েভলেন্থ কি আমরা জানি না, কত ওয়েভলেন্থের লাইট। যদি স্পেসিফিক একটা ওয়েভলেন্থের লাইট আমরা ফেলি তাহলে আমাদের ওয়েভলেন্থ জানা আছে, গেল। এখন ওয়েভলেন্থ আমরা কমাইতে থাকলাম, সবচেয়ে কম কত ওয়েভলেন্থে এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা হয় সেটা দেখলাম। তাহলে এন এর ভ্যালু ডেফিনেটলি ওই সময় 1 হবে, তাই না? সবচেয়ে কম যে ওয়েভলেন্থে আমাদের ইন্টারফারেন্স হচ্ছে সেটা হলো মানে এন এর ভ্যালু 1। এর থেকে ওয়েভলেন্থ তো ধরো এটার ওয়েভলেন্থ কম, বেশি, এটার ওয়েভলেন্থ কি কম, এটার ওয়েভলেন্থ আরো কম। তাহলে আমরা কি সবচেয়ে কম ওয়েভলেন্থ কততে ইন্টারফারেন্সটা হয় কনস্ট্রাকটিভ সেটা বের করতে পারবো, তখন এন এর ভ্যালু 1, ঠিক কি না? যদি আমরা সোর্সের ওয়েভলেন্থকে টিউন করতে থাকি তাহলে আমরা কখনো এন এর ভ্যালু 1 এর জন্য কনস্ট্রাকটিভ হবে, কখনো 2 এর জন্য হবে, কখনো 3 এর জন্য হবে। তো আমরা সবচেয়ে লোয়েস্টটা বের করে নিয়ে আসলে এন এর ভ্যালু 1 হয়ে যাবে। তো ল্যামডার ভ্যালু আমরা জানি, ওয়েভলেন্থ কত, আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত এটা আমরা জানি। এটা বসাই দিলে কি ডির ভ্যালু চলে আসবে। সো খুব ইজিলি আমরা দুইটা লেয়ারের মধ্যে ডিসটেন্স বের করতে পারতেছি ইউজিং ব্র্যাগস ল। স্যার। তাহলে কি এন এর ভ্যালুটা বলা থাকবে? হ্যাঁ, এন এর ভ্যালু তো বলতেই হবে, বলা থাকবে। এটা তো তুমি বলতেছো হলো যদি তোমাকে ম্যাথ প্রবলেম দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি তাই না? সেটা বলতেছি। জি স্যার। হ্যাঁ, যদি তোমাকে পরীক্ষার ক্ষেত্রে তুমি তোমাদের ফোকাস এখন থেকে শিফট করো, খালি পরীক্ষা চিন্তা করো না, চিন্তা করবা যে আমি মেজার করতে গেলে কি করব স্যার। এন এন এখন দিয়ে দিচ্ছি, তুমি যখন নিজে কাজ করতে যাবা তখন এন তোমাকে কে দিয়ে দিবে? তোমাকে অঙ্কের স্যার। স্টেটমেন্ট লিখে দিবে কে? কে লিখে দিবে বলো তো? অঙ্ক যে কোশ্চেন কই থেকে আসবে বলো তো? এনিওয়ান? স্যার নিজে নিজের প্রবলেম সলভ করতে হবে স্যার, নিজের প্রবলেম ক্রিয়েট করে নিজে সলভ করতে হবে। কোশ্চেনটাই তো প্রবলেম। তুমি যে একটা প্রবলেম ফেস করতেছো, এই যে একটা ম্যাটেরিয়াল নিলা, নিয়ে এটার ডিসটেন্স মাপবা, তুমি নিজেই তো প্রবলেম ফেস করবা। কি প্রবলেম? আমি ডি জানি না, ডি কত, ডি বের করতে চাচ্ছি। আর ডি বের করতে গেলে কি লাগবে আমার? থিটা। তো থিটা আমি এখান থেকে যে লাইট ফেলতেছি এখান থেকে থিটা মেজার করতে হবে, তারপর থিটা মেজার করে বলবো আচ্ছা থিটা পাইছি, থিটা এত।
এখানে এন এর ভ্যালু কত, আমি ওয়েভলেন্থ এই যে লাইট ফেলতেছি, লাইটের ওয়েভলেন্থ আমরা টিউন করে করে বিভিন্ন ওয়েভলেন্থের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করার চেষ্টা করব। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে কিনা কিভাবে বুঝবো? যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে লাইটের অ্যামপ্লিটিউড কি বাড়বে না? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে ইন্টেন্সিটি কমবে। কনস্ট্রাকটিভ মানে কি? এই হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য দুইটা ওয়েভ একই ফেজে থাকা লাগবে, এটা হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কি হবে? ইন্টেন্সিটি বাড়বে। আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, এটা পজিটিভ ফেজে আছে, এটা যদি নেগেটিভ ফেজে থাকে, তাহলে কি হবে? জিরো, ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমাকে অবশ্যই ওয়েভলেন্থ টিউন করে করে দেখা লাগবে যে কখন সবচেয়ে বেশি ইন্টেন্সিটি লাইট পাই। যখন সবচেয়ে বেশি ইন্টেন্সিটি লাইট পাচ্ছি তখন আমরা বুঝবো যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। তখন আমি দেখলাম যে কত ওয়েভলেন্থের জন্য হয়েছে, সেটা কি ওই ওয়েভলেন্থটাকে ডাবল করলে কি পাওয়া যায় কিনা, ট্রিপল করলে পাওয়া যায় কিনা। তাহলে এন এর ভ্যালু ডাবল ট্রিপল করে দেখবো। সবচেয়ে লোয়েস্ট যে ওয়েভলেন্থের জন্য আমরা পাচ্ছি তখন কি এন এর ভ্যালু 1 হবে। তখন আমি বললাম যে ওকে, ল্যামডা আমি পাইছি। তারপরে তুমি তোমার রেজাল্ট আউটপুট বের করবা। সবসময় যদি চিন্তা করো স্যার থিটা দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, আচ্ছা বসাই দিলাম, এটা তো হলো জাস্ট বাচ্চাদের মতো। এখানে ইকুয়েশন দেওয়া আছে, এটা যদি তুমি ক্লাস 5-এর বাচ্চাকেও বলো যে সবগুলো ভ্যালু দিয়ে দিছি, ডি কত, ওইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এটাকে আমার প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করা। আদারওয়াইজ এই নলেজ পুঁথিগত বিদ্যা আর পরস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। যখন প্রয়োজন হবে তখন বুঝবা যে এটা আসলে বইয়ের বিদ্যা, এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে আসতেছে না। খালি বইতেই জানি আর কিছু না। প্র্যাকটিক্যালি যখন তোমাকে একটা জেনারেটরের উইন্ডিং দেখতে বসে, তুমি বললে এটা কি উইন্ডিং, উইন্ডিং এত তার কেন, এটা কি? তো তোমার তো তখন বোঝা লাগবে যে সিঙ্গেল লেয়ার উইন্ডিং, ডাবল লেয়ার উইন্ডিং আছে, ওয়াই কানেক্টেড হইতে পারে, ডেল্টা কানেক্টেড হইতে পারে, শর্ট পিচ উইন্ডিং হইতে পারে, ডিস্ট্রিবিউটেড উইন্ডিং হইতে পারে। এই যে প্যারামিটারগুলো চিন্তা করে একটা উইন্ডিং দেখে তোমাকে বের করা খুঁজে যে উইন্ডিংটা আসলে কি সিঙ্গেল লেয়ার নাকি ডাবল লেয়ার, এবং এটাকে ওয়াই কানেক্টেড নাকি ডেল্টা কানেক্টেড, এটাকে শর্ট পিচ করা আছে, ডিস্ট্রিবিউটেড করা আছে, কয় পোলের রোটর এটা, সেটা যদি আমি এগুলো দেখে যদি নাই বুঝি, তাহলে এই জিনিস পড়ে আমার কোনো লাভ হয়নি। তো এই জন্যই বলতেছি যে ইকুয়েশন ইজ প্রিটি সিম্পল, that's fine, but we have to understand the internal meaning of every single equation that we study. Otherwise, those are useless equations. দুনিয়াতে তো মিলিয়নস অফ ইকুয়েশন আছে, সব কি আমি পড়ি? সব আমার পড়ার দরকার আছে? যে কটা লাগতেছে ওই কটা পড়তেছি, এবং ওগুলো যদি কাজে না লাগে, those are useless information. এখন থেকে ধরো ইঞ্জিনিয়ারিং পাশ করবা, এরপর হয়তো মাস্টার্স করতে পারো, এরপর হয়তো পিএইচডি করতে পারো, অথবা হয়তো তুমি প্রফেশনাল কোর্স করতে পারো। প্রফেশনাল কোর্স যাই করো, তোমার এখন থেকে তোমার টার্গেট থাকবে যে অ্যাপ্লিকেশন অফ দ্যাট নলেজ। যদি এই নলেজ যেটা গেইন করতেছো এর মানে এই নলেজের যদি কোনো অ্যাপ্লিকেশন না থাকে, দ্যাট নলেজ হ্যাজ নো ইম্প্যাক্ট। আর পিএইচডি করতে গেলে তো অবশ্যই তোমাকে ডেফিনেটলি তোমার অ্যাপ্লাইড নলেজ ছাড়া তো ডিগ্রি হবেই না, ইটস ইম্পসিবল। কারণ এখানে তো তোমার সিভিয়ার নভেলটি লাগবে। তো নভেলটি তো ডেফিনেটলি তোমাকে নতুন কিছু প্রপোজ করতে হবে। সো ইফ ইউ ক্যানট প্রপোজ সামথিং নিউ, ইউ উইল নেভার গেট পিএইচডি। পিএইচডির কোনো পাস ফেল বলতে কিছু নাই যে কত পাইলে পাস। পিএইচডি মানে তুমি সামথিং, ইউ হ্যাভ টু ইনভেন্ট সামথিং নিউ। অ্যাটলিস্ট যদি আগে কোনো একটা কিছুর ভ্যালু 2 থাকে, তুমি যদি 2.1 করতে পারো তাও ঠিক আছে, তুমি ইউ কন্ট্রিবিউটেড সামথিং। ইউ মাস্ট হ্যাভ সাম কন্ট্রিবিউশন টু গেট ডক্টরেট ডিগ্রি ভালো ইউনিভার্সিটিতে। আর ভুয়া যেগুলো, ওগুলো তো আলাদা ইস্যু। ওকে, তো লেটস গো ফর অ্যানাদার টপিক, সেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ ব্ল্যাক বডি রেডিয়েশন দিয়ে আমরা রেডিয়েশন ডিটেক্ট করে আমরা দূরবর্তী অনেক নক্ষত্র, তারা, এদের যে টেম্পারেচার প্যাটার্ন সেগুলো আমরা বুঝতে পারি। সো প্রত্যেকটা, এটা তো তারা নক্ষত্র নিয়ে আমরা কাজ করতেছি, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছি, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন কেন শিখবো? সেটা 2-3টা রিজন আছে। যখন তুমি যদি কখনো স্পেস সায়েন্সের কোনো ম্যাটেরিয়াল নিয়ে কাজ করো, বা স্পেস সায়েন্সের জন্য যদি কোনো ডিভাইস ডিজাইন করার জন্য কোনো প্রজেক্টে তুমি যদি মাস্টার্স বা পিএইচডি ফান্ডিং পাও, ইউ হ্যাভ টু কনসিডার দোজ ইফেক্ট, নাম্বার 1। নাম্বার 2 হইলো যে
পৃথিবীতে ইভেন প্রত্যেকটা ম্যাটেরিয়াল এনার্জি কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করে এবং রিলিজ করে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই এনার্জি অ্যাবজর্ব রিডাকশনে কিছু জেনারেল ল আছে, এখান থেকে রেডিয়েশন হয়, এই রেডিয়েশন মেজার করে আমরা কিছু প্রপার্টিস উইদাউট এনি হার্ম বের করতে পারি। যেমন একটা ধরো ফরেন বডি পেলা, এটা যদি তুমি টাচ না করে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই ধরনের ব্ল্যাক বডি রেডিয়েশন থিওরি অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি, যখন টেম্পারেচার স্টেবল থাকে। অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম all object emit and absorb energy. ব্ল্যাক বডি রেডিয়েশন কে আবিষ্কার করছে বলো তো? Yes, ওয়ার্ল্ড sir. ব্ল্যাক বডি রেডিয়েশন কে আবিষ্কার করছে? ওয়ার্ল্ডের গ্রেটেস্ট সায়েন্টিস্ট আইনস্টাইন, অল টাইম গ্রেটেস্ট সায়েন্টিস্ট। সো এই জিনিস অবজার্ভ করছেন উনি, যে অল অবজেক্ট ইমিট অ্যান্ড অ্যাবজর্ব এনার্জি ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। প্রত্যেকটা জিনিসই পৃথিবীতে যা আছে, যেমন ইনক্লুডিং ইউ আর অলওয়েজ অ্যাবজর্বিং অ্যান্ড ইমিটিং এনার্জি ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। তো প্রত্যেকটা বস্তু যেহেতু রেডিয়েশন অ্যাবজর্ব করতেছে এবং ইমিট করতেছে, দ্যাটস এ লাইক নিউ ডাইমেনশন টু থিঙ্ক অ্যাবাউট অবজেক্টস। This type of radiation depends on কিসের উপর। তাহলে সবাই যদি রেডিয়েশন আমরা অ্যাবজর্ব করি এবং ইমিট করি, তাহলে ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সামথিং দ্যাট রেডিয়েশন ডিপেন্ডস অন, দ্যাট ইজ ল্যামডা অ্যান্ড টেম্পারেচার। মানে ওয়েভলেন্থ এবং টেম্পারেচার এই দুটা জিনিসের উপরে ডিপেন্ড করে রেডিয়েশন টাইপ, অ্যান্ড কল্ড থার্মাল রেডিয়েশন। যেমন তুমি যদি এখন কোন একটা খাবারকে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখো, সে হিট অ্যাবজর্ব করতেছে, আবার টেম্পারেচার ফ্লাকচুয়েশনের সাথে সাথে সে হিট রিলিজ করতেছে, আবার টেম্পারেচার বাড়লে হিট অ্যাবজর্ব করতেছে, এই প্রসেস কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো তাহলে যদি এলিভেটেড টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে কি হবে? তাহলে আমাদের বলা লাগবে টেম্পারেচার বাড়াইতে থাকলাম, তাহলে কি সে হিট রেডিয়েট করতে থাকবে না? এরকম একটা ম্যাটেরিয়াল আছে, টেম্পারেচার বাড়াচ্ছি, সে কন্টিনিউয়াসলি হিট রেডিয়েট করতে থাকবে। কতক্ষণ করতে থাকবে? আজীবন করতে থাকবে নাকি? এটা একটা কোয়েশ্চেন, যেহেতু আমি বলতেছি যে রেডিয়েশন করবে। হ্যাঁ বলো। অ্যাটম গুলো যতক্ষণ স্যার না ভাঙে স্যার, বা ডিসপ্লেস না হয়ে যায়, তার ততক্ষণ। হ্যাঁ, কোন একটা লিমিট পর্যন্ত তো সে করবে। নাথিং ইজ আনলিমিটেড ইন দিস ওয়ার্ল্ড। তাহলে আমরা জানি যে সবকিছুরই একটা লিমিট আছে। তো লিমিটটা কোথায়, সেটা ওনার কিউরিয়াস মাইন্ড জানতে চাইছে, যে ওয়ার ইজ দ্য লিমিট। তাহলে অ্যাট এলিভেটেড টেম্পারেচার আমরা কিন্তু থিওরিগুলো শিখতেছি। দেখো এই থিওরিগুলো সবগুলো কিন্তু অ্যাপ্লিকেশন আছে। যেমন ব্র্যাগস ল পড়লাম, ওটা দিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম। আমরা এর আগে ধরো হল এফেক্ট পড়ছি, আমরা ওইটা একটা অ্যাপ্লিকেশন দেখছি। এর আগে আমরা দেখছি রুট মডেল দিয়ে আমরা অ্যাপ্লিকেশনকে, আমাদের ওহমস ল বেরোচ্ছে রুট মডেল থেকে। তো এই ধরনের প্রত্যেকটা থিওরির ব্যাকগ্রাউন্ডেই কিন্তু এরকম কমপ্লেক্স ক্যালকুলেশন হয়ে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি। তো একইভাবে ব্ল্যাক বডি রেডিয়েশন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, এরপরে এটার অ্যাপ্লিকেশন আসবে। সো ফার্স্ট তোমার হয়তো মনে হতে পারে যে ফিজিক্স কি, তারপরে হইলে অ্যাপ্লাইড ফিজিক্স কি, তারপরে হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কি। এই যে অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এই তিনটা মিলে কি ত্রিপলি। অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এই তিনটা জিনিস মিলে কিন্তু আমাদের এই ত্রিপলি। আমরা যে ম্যাথমেটিক্যাল মডেলগুলো দেখতেছি, এগুলো কিন্তু সবই ম্যাথমেটিক্যাল মডেল, যেগুলো হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের আন্ডারে। আমরা যত কেমিক্যাল রিয়াকশনগুলো দেখতেছি, এগুলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমরা যেমন ব্যাটারির কেমিক্যাল রিয়াকশন দেখতেছি, ব্যাটারি কেমিক্যাল রিয়াকশন কি? অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা
মানে কমার্শিয়ালি অ্যাভেলেবেল। ফিজিক্সের যে পোর্শনগুলো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করি ওগুলো অ্যাপ্লাইড ফিজিক্স। সো এই তিনটার কম্বিনেশনে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা শুধুমাত্র অ্যাপ্লাইড পোর্শনগুলো দেখি। তাহলে অ্যাপ্লাইড পোর্শনে আসার আগে একটা জিনিস যখন অ্যাপ্লিকেশনে আসবে তার আগে কি থিওরি ডেভেলপ করতে হয় না? একটা থিওরি ডেভেলপ হয়েছে বলেই তো একটা ইকুয়েশন আসছে। যেমন ধরো আমরা রুট মডেল দেখলাম, রুট মডেল থেকে কি নিয়ে আসছি? ফাইনালি আমরা বলছি যে রুট মডেল থেকে আমাদের ভি ইকুয়াল টু আইআর এর একটা সিমিলার ইকুয়েশন আমাদের তৈরি, জে এক্স ইকুয়াল টু ইএন ভিডিএক্স, এই ধরনের একটা ইকুয়েশন আসছে আমাদের। তো এই যে ইকুয়েশনগুলো আসার আগে আমাদের অবশ্যই থিওরি ডেভেলপ করা লাগছে। থিওরিগুলো কই থেকে আসছে? পিওর ফিজিক্স, পিওর কেমিস্ট্রি অ্যান্ড পিওর ম্যাথমেটিক্স থেকে। রিলেশন বুঝতে পারছো? যে পিওর সাবজেক্টগুলা আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি করে, অ্যাপ্লাইড সাবজেক্টগুলো ওগুলো অ্যাপ্লিকেশন খুঁজে বের করে, এবং ওই সবগুলো অ্যাপ্লিকেশন মিলে আমরা ইঞ্জিনিয়াররা এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ইমপ্লিমেন্ট করি। আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু ইমপ্লিমেন্ট করা, যে এই কনসেপ্টটাকে কমার্শিয়াল ডিভাইসে নিয়ে আসা। দ্যাটস আওয়ার মোটো। সো আমাদের ডাইমেনশন এবং তাদের ডাইমেনশনের মধ্যে তফাৎ আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা থিওরি পড়তেছি, এটা একটা সময় আমাদের মানে অ্যাপ্লিকেশনের দিকে আমরা চলে যাব, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা এই কনসেপ্টগুলো পড়তেছি। At elevated temperature, the maximum amount of radiation that can be emitted by an object. তাহলে কোন একটা আমরা এর আগেই ডিসাইড করলাম যে আসলে একটা সময় তো লিমিট আছে। তাহলে টেম্পারেচার বাড়াইতে থাকলে at elevated temperature the maximum amount of radiation that can be emitted by an object is called black body radiation. তাহলে একটা এক্সাম্পল দিই, যেমন লোহাকে তুমি গরম করলে কি হয়? লোহা কালার কি সেম থাকে নাকি চেঞ্জ হয়? স্যার চেঞ্জ হয় স্যার। চেঞ্জ হয়ে লাল এক এক হইতে থাকে, তাই না? টেম্পারেচারে স্যার এক এক রকম কালার হয় স্যার, আচ্ছা, লাল কালার হলুদ কমলা। লাল, হলুদ, কমলা বিভিন্ন কালার হইতে পারে। টেম্পারেচার বাড়াইতে তুমি যতই বাড়াবা তত কি আলো বাড়তে থাকবে? একসময় কি ধরো আমাদের যে বাল্ব আছে, বাল্বের মতো আলো দিবে কখনো? ওই রকমই আলো কি পাবা লোহা থেকে? বাল্বের মতো আলো পাওয়া যাবে না, তবে স্যার আলো একটু পাওয়া Right. যেতে পারে। হ্যাঁ, আলো তো একটু পাওয়া যাবেই। যেমন লোহা গরম করলে যেমন আলো পাওয়া যায়, কপার গরম করলে লিকুইড হইলেই মেটাল, ওটা থেকে একটা রেডিয়েশন লাইট আকারে ইমিট হইতে থাকে। তো আমরা এটা চেক করতে করতে কিন্তু টাংস্টেন পাইছি। টাংস্টেন যে আমাদের ফিলামেন্ট, আগে যে বাল্ব ছিল, বাল্ব কই থেকে আসছে? আমরা সব ম্যাটেরিয়াল চেক করছি যে কোনটাকে উত্তপ্ত করলে কি পরিমাণ লাইট বের হয়। তো এরকম গরম করতে আমরা দেখলাম যে টাংস্টেনকে উত্তপ্ত করলে খুব নাইস আলো বের হয়। বেশিরভাগই প্রচুর পরিমাণে লাইট বের হচ্ছে, আর হিটটা হচ্ছে হিটও কম না, 80% হিট, 20% লাইট। টাংস্টেনের ক্ষেত্রে 20% হলো লাইট, 80% হলো হিট। সো টাংস্টেন দিয়ে এই জন্য আমরা ফিলামেন্টটা তৈরি করি। বাল্বের ফিলামেন্ট ছিল না আগে এরকম ছোট চিকন, এরকম যে পুরোনো আমলের বাল্বগুলা, এটা হলো আমাদের টাংস্টেন ফিলামেন্ট। তো এই যে ম্যাটেরিয়ালের প্রপার্টি অ্যানালাইসিস করে আমরা দেখছি যে এই ম্যাটেরিয়ালটাই হিট আপ করলে সবচেয়ে বেশি রেডিয়েশন করে। তারপর একটা লিমিট আছে, লিমিটের পরে যদি আমরা ভোল্টেজ আরো দেই, আরো হিট আপ করো, তাহলে কি ফিলামেন্ট কেটে যায়, হাই ভোল্টেজে যেমন কেটে যাচ্ছে। সেটা একটা ইস্যু। কেন হিট আপ হয়? এখানে কারেন্ট ফ্লো করলে আই স্কয়ার আর লস হয়। আই স্কয়ার আর লস মানে কি? হিট হলে এই ম্যাটেরিয়ালটা গরম হয়, গরম হলে এটা থেকে লাইট বের হওয়া শুরু হয়। তো বেসিক্যালি এই আগের যে বাল্বগুলো ছিল, এটা কি 80% যদি হিট দেয় আর 20% লাইট দেয়, এটাকে কি লাইট সোর্স বলা উচিত না হিট সোর্স বলা উচিত? স্যার হিট স্যার। হিট সোর্স। হিট সোর্স। এটা সবচেয়ে বেটার ইউজ কোথায় বলো তো? বেস্ট ইউজ কোথায় দেখছো এই পর্যন্ত এই বাল্বের? স্যার ইনকিউবেটরেও স্যার করে অনেকে, যে বাসায় যারা করে, আবার খাবারের Exactly. দোকানে স্যার খাবার গরম হ্যাঁ, করার জন্য। খাবারের দোকানে যে সিঙ্গারা গরম করার জন্য ইউজ করে, ওইটা একটা বেটার ইউজ। আরেকটা বেটার ইউজ হলো মুরগির বাচ্চাকে একটু হিট দেওয়ার জন্য এই বাল্বগুলো ইউজ করে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেটার ইউজ। ঠিক আছে? তো আমাদের হাতে আর কোনো অপশন যেহেতু নাই, তেমন বেটার অপশন ছিল না, এখন আসছে। তো আমরা এই জন্য কিন্তু ইনক্যান্ডেসেন্ট বাল্ব অনেকদিন ইউজ করছি। এটা আসলে ওয়েস্টেজ অফ এনার্জি ইন টার্মস অফ, আমরা যদি আবার এই হিটটাকে তো আমাদের এয়ার কন্ডিশনার চালায় এই হিটটা বের করতে হতো, আরো খারাপ। তো যাই হোক, তা আমরা বুঝতে পারছি একটা সময়ে যে আর ওইটাকে হিট আপ করলে আমাদের রেডিয়েশন বেশি পাবো না। সেই ম্যাক্সিমাম অ্যামাউন্টে যে
রেডিয়েশনটা হয় সেটাকে আমরা বলি ব্ল্যাক বডি রেডিয়েশন। একটা ম্যাটেরিয়াল যেই পরিমাণ ম্যাক্সিমাম রেডিয়েশন দিতে পারে। তো এখন দেখো আইনস্টাইন একটা সুন্দর কাজ করছে। সে এরকম একটা, যদি ম্যাটেরিয়াল আমাদের থাকে, ধরো এরকম একটা মেটালের ব্লকের মধ্যে ছোট্ট একটা এরকম ড্রিল করছে, ড্রিল করে একটা ক্যাভিটি তৈরি করছে। এটা একটা ক্যাভিটি। এই ক্যাভিটি থেকে ক্যাভিটি তৈরি করে অবজার্ভ করছে যে এইখান থেকে একটা ন্যাচারাল ফেনোমেনা দেখা যাচ্ছে, ব্ল্যাক বডি রেডিয়েশন পাওয়া যাচ্ছে। এটা একটা হট বডি, একটা স্লাইটলি এলিভেটেড টেম্পারেচারে আমরা দেখতেছি যদি এরকম একটা ক্যাভিটি তৈরি করি, ক্যাভিটি থেকে ব্ল্যাক বডি রেডিয়েশন অটোমেটিক্যালি পাওয়া যাচ্ছে। যদিও এটা হাইয়েস্ট এলিভেটেড টেম্পারেচারে নাই, তারপরে এরকম একটা ক্যাভিটি তৈরি করলে এটা থেকে ব্ল্যাক বডি রেডিয়েশন পাওয়া যায়। দ্যাটস এ রেভলিউশনারি ইনভেনশন। এবং এটা পরবর্তীতে উনি ব্যাখ্যা করে যেতে পারেন নাই, কেন হয় এটা উনি বলেন নাই। এটা হয়, এটা উনি অবজার্ভ করছেন। সো কেন হয় এটা পরবর্তীতে প্লাঙ্ক, এবং প্লাঙ্কের কনস্ট্যান্ট তো জানো না, প্লাঙ্কস কনস্ট্যান্ট, ওই সায়েন্টিস্ট, সেম সায়েন্টিস্ট প্লাঙ্ক এটা একটা ব্ল্যাক বডি রেডিয়েশন ল দিয়েছেন। স্টিফেন একজন সায়েন্টিস্ট আছে, উনিও একটা ব্ল্যাক বডি রেডিয়েশন ল দিয়েছে। এটা এই সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করতে পারে, বাট উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল, বিকজ দ্যাটস পিওর ফিজিক্স। We are looking for application, not for physics. তাহলে এই কনসেপ্টটা আমরা দেখে রাখি, এটা আমাদের পরবর্তীতে বিভিন্ন মেজারমেন্টে কাজে লাগে। যে এখান থেকে যে পরিমাণ রেডিয়েশন হবে সেটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে এটা কোন ম্যাটেরিয়াল সেটাও সরাসরি আমরা বলতে পারবো। এই যে স্কেপিং ব্ল্যাক বডি রেডিয়েশন মেজার করে আমরা এটার ম্যাটেরিয়াল টাইপ বলতে পারবো। তাহলে এখান থেকে ধরো দূরবর্তী মানে 1 বিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে একটা যদি গ্রহ থাকে, গ্রহ থেকে যে লাইট আসতেছে, এই রেডিয়েশন হচ্ছে, এই রেডিয়েশনের প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো এখানে কোন ম্যাটেরিয়াল আছে যার কারণে এই ধরনের রেডিয়েশন প্যাটার্ন আমরা পাচ্ছি। এবার কি বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা মানে 1 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে একটা তারা আছে, তার ম্যাটেরিয়াল কি, ওটা কি গ্যাস দিয়ে তৈরি নাকি অন্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এটা আমরা কিভাবে বুঝি? বোঝার সিস্টেম হলো তার রেডিয়েশন প্যাটার্ন অ্যানালাইসিস Yes, করা। sir. So that's how we actually decide whether that is gas giant or like কোনো কোনো গ্রহে দেখা যাচ্ছে ডায়মন্ড আছে, কোনো কোনো গ্রহে দেখা যাচ্ছে গোল্ড টাইপ ম্যাটেরিয়াল আছে, বা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল থাকতে পারে। আর যদি আননোন কোনো প্যাটার্ন দেখি তাহলে দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ মানে মৌল, একটা অন্য অন্য টাইপের মৌল যেটা আমাদের হয়তো নাই আমাদের আর্থে। ওকে, তাহলে emission of radiation from a small aperture cavity যেটা আমরা দেখালাম is independent of the cavity and the amount of radiation is very close to black body radiation. তাহলে ক্যাভিটির সাইজের উপরে এটা ইন্ডিপেন্ডেন্ট, এবং অ্যামাউন্টটা কেমন হয় যদি একটা ছোট্ট ড্রিল করি সেক্ষেত্রে ব্ল্যাক বডি রেডিয়েশনের সমান অটোমেটিক্যালি আমরা একটা রেডিয়েশন পাই। আচ্ছা, আমরা আজকে কি টাইম আছে আর বড় ডেরিভেশন করতে হবে? 11 মিনিট আছে স্যার। না, 11 মিনিটে হবে না, এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা বেশ বড় ইনসাইটস। আচ্ছা, তাহলে আজকে অন্য জিনিস দেখি। বলতো হোয়াট ইজ প্রেজেন্ট? আসসালামু আলাইকুম। ফিউচার?
যাদের নেক্সট ক্লাস আছে তারা চলে যেতে পারে, আমি একটা এমনিতে একটা ইন্টারেস্টিং জিনিস বলতেছি যেহেতু একটু সময় আছে। আচ্ছা, তিনটা জিনিস, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, তাই না? তো হোয়াট ইজ পাস্ট, হোয়াট ইজ প্রেজেন্ট, হোয়াট ইজ ফিউচার? যেমন আমি এখন যে মুহূর্তটা কাটাচ্ছি এটাকে আমি বলতেছি প্রেজেন্ট, আর এই যে একটু আগে কথা বললাম সেটা পাস্ট হয়ে গেছে, আর সামনে যে কথাটা বলবো সেটা হলো ফিউচার। এখন দেখো একটা মজার জিনিস, যে এখানে একটা গ্রহ আছে, এই গ্রহটা থেকে লাইট আসতেছে, লাইট আসতে ধরো আমার এখানে 1 বছর সময় লাগে, ঠিক আছে? আমি এখানে অবজারভার, এটা আর্থ, আসতে আমার সময় লাগতেছে এই লাইটটা আসতে 1 ইয়ার। তাহলে এটাকে 1 লাইট ইয়ার অ্যাওয়ে আমরা বলবো। এই গ্রহটা আমাদের 1 লাইট ইয়ার, মানে এই মানে নক্ষত্রটা আমাদের 1 লাইট ইয়ার অ্যাওয়ে। এখন তুমি বলো যে এই লাইটটা যদি, এই গ্রহটা যদি এখন এই মুহূর্তে ডেড হয়, এটা ডেড, তুমি কতদিন পরে দেখবে এটা ডেড? 1 আলোক বর্ষ ওয়ান পরে লাইট স্যার। পরে। এক আলোক বছর পর 1 year, after 1 year, after 1 year you will realize that it's dead. তাহলে আকাশে যে তারা দেখতেছো সবগুলো আছে? না স্যার, এগুলো না স্যার, পজিশন নাও থাকতে পারে আমরা স্যার। অনেক নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে থাকি, ধরো আমি এই জায়গায় আছি, এখানে আমি হাফ লাইট ইয়ার অ্যাওয়ে আছি, হাফ লাইট ইয়ার অ্যাওয়ে আছি, তাহলে আমি, আমার কাছে এই মুহূর্তে এটা কি, এটা এই মাত্র মারা গেছে, আমার কাছেও এটা মানে জীবিত, তোমার কাছেও এটা জীবিত। আধা বছর পরে, হাফ ইয়ার পরে, 6 মাস পরে আমি কি দেখবো? এটা মারা গেছে স্যার। আমি মারা গেছে, কিন্তু তুমি কি দেখবা? স্টিল এটা জীবিত, জি স্যার জীবিত। তাই না? তাহলে হোয়াট ইজ প্রেজেন্ট বলো তো? স্যার সবকিছু আপেক্ষিক, প্রেজেন্ট আছে এটা ডেট, বাট আমরা রিয়েলাইজ করতেছি এটা একজনের দেখতেছি স্যার ডেট, আরেকজনের লাইফ তাহলে জীবিত আছে। এইবার আসো আরেকটু গ্রেটার পিকচার দেখি। ধরে নে এখানে কেউ একজন আছে, সে এটাও দেখতে পারে এটাও দেখতে পারে একই সাথে, সুপার পাওয়ার তার আছে, সুপার পাওয়ার ম্যান, হ্যাঁ, কারো সে এটা দেখতে পারে। তার কাছে বলো তো যে প্রেজেন্ট, ফিউচার, ফিউচার কি সে দেখতে পারতেছে? জি স্যার। হ্যাঁ, Yes, sir. এইটা স্যার এটা প্রেজেন্ট। এটা তার কাছে এটা এখন হলো প্রেজেন্ট। আবার এটা কি, এখানে যখন হবে যেটা তুমি 1 বছর পরে যেটা দেখবা সেটা হলো তোমার কাছে ফিউচার, কিন্তু তার কাছে কি Future. স্টিল প্রেজেন্ট, স্টিল তার কাছে প্রেজেন্ট, সে তো পুরোটাই দেখতে পাচ্ছে। সে দেখতেছে এখানে প্রেজেন্ট হলো ডেড, এখানে প্রেজেন্ট হলো লাইভ, ডেডও দেখতেছে লাইভও দেখতেছে একই সাথে, যদি কেউ এই পুরো টাইম লাইনটা একবারে দেখতে পারে। তাহলে এই 3 ডাইমেনশনাল আমরা যে চিন্তা করতেছি, যদি 4 ডাইমেনশনালি কেউ মানে কেউ এক্সিস্ট করতে পারে, তাহলে তার কাছে স্পেস টাইম তো ইস্যু না। ইস্যু না থাকলে সে এটাকে ডেডও দেখতেছে একই সাথে এবং সে এটাকে লাইভও দেখতেছে একই সাথে। তাহলে তোমাকে যদি বলে যে এটা মারা গেছে এখন, উইল ইউ বিলিভ? না, তুমি বিলিভ করবে না, আমি দেখতেছি এটা, চোখে দেখতেছি, এটা মারা যায় কিভাবে, কিন্তু সে কিন্তু এটাকে ডেডও দেখতেছে একই সাথে, সে এখানেও দেখতেছে যে ইটস অ্যালাইভ। এইখান থেকে দেখলে এটা জীবিত, এই পাশ থেকে দেখলে এটা মৃত। তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনোটাই কি আপেক্ষিক না, যদি তুমি 4 ডাইমেনশন চিন্তা করো? জি স্যার। দ্যাটস ফুড ফর থট, এটুকুই বলতে চাচ্ছিলাম। কি ইন্টারেস্টিং না? এই থিওরি অনুযায়ী তো স্যার স্যার, তাহলে স্যার। তাহলে এটা 4th ডাইমেনশনালে আছে, তাই তো স্যার? না, আমি কিছুই বলতে চাই না। এখন তুমি যদি গডে বিলিভ করো তাহলে এটা একটা ভালো ব্যাখ্যা হইতে পারে। তোমাদের যে কোনো ধর্মে কি গড সব জানে বলছে না? জি স্যার। বলছে না গড তোমার ফিউচার জানে, গড Yes, তোমার sir. পাস্ট জানে, গড তোমার প্রেজেন্ট জানে। আমার কাছে মনে হয় এটা যদি আমরা তো ক্ষুদ্র মস্তিষ্কের একটা প্রাণী, যদি তুমি মহাবিশ্ব চিন্তা করো, আমরা কিছুই না, আমরা একটা মানে মহাবিশ্বের তুলনায় একটা বালুও না। তাহলে আমাদের মাথায় যদি এতটুকু আসে যে মহাবিশ্ব ক্রিয়েট করছে, সে ডেফিনেটলি নোজ ফার বেটার দেন আস। তো আমরা এতটুকু তো বুঝতে পারতেছি অ্যাটলিস্ট, যে কেউ যদি এইভাবে অবজার্ভ করে তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই তার কাছে ভিজিবল হওয়া সম্ভব। সো দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু কনভে। এটা যেহেতু স্যার। অপটিক্সের ফিল্ড, আমি অপটিক্সের লোক, তো অপটিক্স দিয়ে তোমাদেরকে একটু আইডিয়া দিলাম।
বলো। স্যার তার মানে তো স্যার এখনো কোনো গ্রহ বা তারা থেকে স্যার ড্রাগনের বাচ্চাগুলো দেখা যাইতেছে না, স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। যদি আমাদের আমাদের আর্থের যে লাইট রিফ্লেক্ট হয়ে যতদূর পর্যন্ত যাবে, তো ওরা যদি পুরনো লাইট পায় তাহলে পুরনো জিনিসই তারা দেখতেছে, সিম্পল। সো চোখ চোখ কি বিশ্বাস করার জিনিস? না স্যার। না স্যার, যা দেখা যায় তা হয় না স্যার। হ্যাঁ, সিইং ইজ বিলিভিং, এটা শর্ট ডিস্টেন্সের জন্য ট্রু। কারণ যখন তুমি আর্টতে চিন্তা করতেছো, লাইটের গতিবেগ এত ফাস্ট যে তুমি যা দেখতেছো এটাই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এটা খুব কাছাকাছি। এই যে এটা হলো প্রেজেন্ট, এই বললাম কথাটা, এটাই এখন পাস্ট হয়ে গেছে। আর এই যেটা বলবো এটা ফিউচার। কিন্তু যখনই তুমি এই উপর থেকে দেখবা, অনেক ডিস্টেন্সের জন্য চিন্তা করবা, তখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার দে আর ওয়াইডলি অ্যাপার্ট। তোমার জন্য যেটা প্রেজেন্ট সেটা আরেকজনের জন্য ফিউচার। যেমন এর জন্য এটা প্রেজেন্ট হলো ডেড, কিন্তু তোমার জন্য কিন্তু এটা ফিউচার। কি মজা পেলা? ইয়েস স্যার। জি স্যার। Yes, স্যার। জি স্যার, অনেক মজা পাইছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন যেহেতু একটু সময় ছিল, তোমাদের কিছু একটা ইন্টারেস্টিং বলে একটু ইন্টারেস্ট গ্রো করাইতে চাইছি। তো অ্যাজ এ রিসার্চার ইন অপটিক্যাল ফিল্ড, আমি যেটা ফেস করছি, যে এনর্মিয়াস থিং দ্যাট ইজ গোয়িং অন অ্যারাউন্ড দ্য লাইক ইউনিভার্স, এটা তুমি চিন্তা করলে যদি ইন টার্মস অফ লাইট চিন্তা করো, যেহেতু আমি লাইটের লোক, অপটিক্সের লোক, লাইটের টার্মেও যদি চিন্তা করো, তাহলে তুমি মানে অসম্ভব আরেকটা জিনিস দেখাই তোমাকে, আরেকটা মজার জিনিস। যেমন ধরো লাইটের গতিবেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এটা তো লাইটের ভেলোসিটি, ক্লিয়ার তো? এখন এই Yes, sir. প্রত্যেকটা, তুমি কি জানো যে প্রত্যেকটা গ্রহ একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে? এই মানে হোল ইউনিভার্স Yes, sir. ইজ এক্সপ্যান্ডিং, সবাই সবার থেকে দূরে Yes, সরে sir. যাচ্ছে। আচ্ছা, এইটার গতিবেগ, এই যে যেই এখানে একটা স্টার আছে, এই স্টারটা যদি কখনো, এটা তো একটা ভেলোসিটি আছে, ভেলোসিটি ইনক্রিজিং, সবগুলো ভেলোসিটি ইনক্রিজিং, প্রতি সেকেন্ডে 70 কিলোমিটার করে আমরা দূরে সরে যাচ্ছে একটা থেকে একটা। তো এই যে এটা দূরে সরে যাচ্ছে, এটার গতিবেগ যখন, যদি কখনো 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হয় এটা ভেলোসিটি, তাহলে কি এই লাইটটা আর এদিকে আসতে আমরা পারবে? দেখবো না। এই Possible লাইটটা না, কি আর sir. আসবে? তাহলে আমরা আর কখনোই এই স্টারটাকে দেখবো না। যদি স্টারটাকে না দেখি তাহলে কি এটা নাই? আচ্ছা স্যার, তখন স্যার এগুলো স্যার ব্ল্যাক হোলের হিসাবে অফ ক্যাটাগরি। না, ব্ল্যাক হোল ডিফারেন্ট জিনিস। এই স্টারটা এক্সিস্ট করে, বাট উই ক্যানট সি ইট এনিমোর। এটা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, দ্যাট ইজ কল্ড ভিজিবল ইউনিভার্স। এটা হলো ভিজিবল ইউনিভার্স, আমরা যতটুকু দেখতে পারি। আর এমন যদি হয় দূরে একটা গ্রহ আছে, সেখান থেকে আলো এখনো আমাদের কাছে পৌঁছায় নাই, এখন আলো এসে পৌঁছাইতে পারে নাই, তাহলে কি এটাকেও আমরা দেখবো? না স্যার। এটাও দেখবো না, স্যার, এটা এটাও possible ভিজিবল না। ইউনিভার্সের বাইরে। এটাও পসিবল না, এটাও ভিজিবল ইউনিভার্সের বাইরে। তাহলে আমরা এই ভিজিবল ইউনিভার্স যতটুকু দেখি, এটা 5 to 10% অফ দ্য টোটাল ইউনিভার্স। আর বাকিটুকু আমরা দেখিই না, কখনো দেখতে পারবো না। আর ধীরে ধীরে এই 5 to 10% আমাদের থাকবে না, এক সময় আমরা পৃথিবী থাকবে, আশেপাশে কমপ্লিট ডার্কনেস। দিস ইজ দ্য লাইক এন্ড টাইমের আগে তাই হবে। মানে পৃথিবীর এন্ড টাইম, আমাদের এন্ড টাইম বলতেছি না, পৃথিবীর এন্ড টাইমের আগে এই আকাশে কোনো তারা আর দেখা যাবে না, কারণ দে আর অল গোয়িং অ্যাপার্ট ফ্রম ইচ আদার। স্যার পবিত্র কোরআনেও স্যার এমন আছে স্যার, বলা থাকতে পারে বিভিন্ন, আমি কোনো ধর্মগ্রন্থের কথা বলবো না, কারণ এখানে আমরা বিভিন্ন ধর্মের আছি। সো যে যার পার্সোনালটা মিলাই দেখতে পারো, প্রত্যেক ধর্মগ্রন্থেই আছে, কোনো ধর্মগ্রন্থেই বলে নাই যে এন্ড টাইম নাই, কোনো ধর্মগ্রন্থেই বলে নাই গড কিছু জানে না। সব ধর্মগ্রন্থে কাছাকাছি জিনিসই দেখবা, মানে মেইন যে ভিত্তিটা কিন্তু সেম। স্যার। তো তুমি যদি সায়েন্সের সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবা যে তোমার বিলিফ অটোমেটিক্যালি তোমার রিলিজিয়নের সাথে ম্যাচ করে যাবে। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট। তার মানে আমরা যা দেখতেছি সেটা ভেরি স্মল পোর্শন। আরেকটা জিনিস বলি, যেমন ধরো এই আমাদের ইউনিভার্স, স্পেস টাইম, এটাকে আমরা একটা চাদরের মতো চিন্তা করতে পারি, স্পেস টাইমকে, ঠিক আছে? তো যদি এই চাদরের মাঝখানে আমরা একটা বল রাখি,
বল রাখলে কি হবে, চাদরটা এদিকে স্যাগ হয়ে যাবে না একটু জি স্যার। এরকম স্যাগ হয়ে গেলে এই লাইট যাওয়ার সময় আমরা যেটা চিন্তা করতেছি লাইট এরকম সোজা যায়, সো লাইট কিন্তু সবসময় সোজা যায় না। লাইট যাওয়ার সময় এই যে এই গ্রহটোর পাশ দিয়ে যাওয়ার সময় এটা একটু বেন্ড হয়। যদি লার্জার কোনো গ্রহ থাকে সেক্ষেত্রে এরকম একটু বেন্ড হয়ে যায়। তো এই বেন্ডিং দেখে দেখে আমরা বুঝতে পারি যে কোথায় ব্ল্যাক হোল আছে, কারণ ব্ল্যাক হোল ম্যাসিভ একটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স হোল্ড করে, তার পাশ দিয়ে লাইট যাওয়ার সময় বেন্ড হয়। যেহেতু ব্ল্যাক হোল থেকে কোনো লাইটই ইমিট হয় না, তাহলে এটাকে ডিটেক্ট করা তো ডিফিকাল্ট, কারণ অসীম ব্ল্যাক আকাশের মধ্যে মহাবিশ্বে তুমি ব্ল্যাক হোল কিভাবে ডিটেক্ট করবা? ব্ল্যাক হোল ডিটেক্ট করার সিস্টেম এটা, যে লাইটের যে বেন্ডিং, যদি ম্যাসিভ বেন্ডিং হয় কোনো জায়গা দিয়ে এরকম, তাহলে আমরা বুঝি এখানে একটা ব্ল্যাক হোল আছে, এই জন্য লাইট এরকম বেন্ড হয়ে আসতেছে। দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। আর ব্ল্যাক হোল বলতে বোঝাচ্ছি যে এখানে এসে সবকিছু এখানে আসলে আর কিছুই এটা থেকে স্কেপ করতে পারে না। তাহলে যদি ব্ল্যাক হোল সবকিছু খেয়ে ফেলে, তাহলে একটা থিওরি আছে এরকম, যে এটা হাইপোথিসিস আর কি, যে ব্ল্যাক হোল এই ধরনের একটা জিনিস, একটা সিঙ্গুলার পয়েন্ট, যেখানে যাই আসবে আমরা এই সিঙ্গুলার পয়েন্টে এসে মানে তাদের ম্যাস এত কম্প্রেস হবে যে এটা আসলে আর থাকবে না, এটা মানে একদম অস্তিত্ব চলে যাবে, এত পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে আছে। তাহলে এখান দিয়ে যদি ব্ল্যাক হোল হয়, খুব মজার একটা জিনিস, এই পাশে উল্টা দিকে এটাকে বলতেছে হোয়াইট হোল। তাহলে এদিক দিয়ে যা ঢুকবে এই সিঙ্গুলারিটি পয়েন্ট ক্রস করে এদিক থেকে বেরোয় আসবে। তাহলে এদিকে যেমন সব খেয়ে ফেলতেছে, এদিকে দেখবা হঠাৎ করে একটা কিছু বেরোয় আসছে, এদিকে হঠাৎ করে একটা কিছু বেরোয় আসছে। দিস মে ওয়ান অফ দ্য পসিবিলিটি। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতেছি সিঙ্গুলারিটি পয়েন্ট, যেখানে স্পেস টাইম, এই যে স্পেস আর টাইমের যে ফ্যাব্রিক, এটা জিরো হয়ে যাচ্ছে এখানে, আর এই পাশে আবার নতুন করে স্পেস টাইম ক্রিয়েট হচ্ছে। তাহলে এরকম একটা চাদর, এটা আমাদের ইউনিভার্স, এখানে একটা ব্ল্যাক হোল আছে, এই পাশে আর একটা হোয়াইট হোল আছে, এটা আরেকটা ইউনিভার্স। স্যার সিঙ্গুলারিটির চারদিকে যেটা আছে ওটা কি এইটাই ইভেন্ট হরাইজন বলে? হ্যাঁ, ইভেন্ট হরাইজন। এই যে এই চারপাশের অংশটাকে ইভেন্ট হরাইজন বলে। ইভেন্ট হরাইজন হলো যার ভিতরে যদি ঢুকো এরপর আর তুমি বেরোয়ার নো এসকেপ, মানে গ্র্যাভিটি পুল এত যেখান থেকে লাইটও এসকেপ করতে পারে না ইভেন। তার মানে এই ইভেন্ট হরাইজনের মধ্যে আসলে তুমি ডেফিনেটলি ব্ল্যাক হোলের মধ্যে চলে যাবা, দ্যার ইজ নো এসকেপ। আচ্ছা, এই যে এই সিঙ্গুলারিটি পয়েন্ট, এই পয়েন্টের এই পাশে একটা ইউনিভার্স, এই পাশে একটা ইউনিভার্স, এটাকে আমরা ওয়ার্ম হোল বলি। সায়েন্স ফিকশনে দেখছো না, ওয়ার্ম হোল পার হয়ে চলে যাচ্ছে, এদিক থেকে সাই করে স্টার ট্রেকে দেখাচ্ছে, আরেক জায়গাতে